গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প। শুরু করছি আজকের গল্প কবচ। আরে, হরিপদ বাবু যে! প্রাতঃপ্রণাম, প্রাতঃপ্রণাম, প্রাতঃপ্রণাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মশাই। তার তাড়াহুড়ো নেই, ক্রমে ক্রমে চিনবেন। আগে কুশল প্রশ্নাদি সেরে নি, তারপর তো অন্য কথা। তা বলি, আপনার খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো? রাতে বেশ সুনিদ্রা হয় তো? কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো? দেখছেন তো মশাই, বাজার যাচ্ছি। এখন কি আর এত খতেনের জবাব দেওয়ার সময় আছে? কিন্তু হরিপদ বাবু, প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না। এসব প্রশ্নের পিছনে গূঢ় উদ্দেশ্যও থাকতে পারে তো। এই যে ধরুন, আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমোননি, নানা রকম দুশ্চিন্তা করেছেন। আপনার তেমন খিদেও হচ্ছে না বলে মুখখানা আঁশটে করে রেখেছেন। কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ তিরিক্ষি, ঠিক কি না? তা খুব একটা ভুলও বলেননি বটে। আপনার মতলবখানা কি বলুন তো? চলুন, বাজারের দিকে হাঁটতে হাঁটতেই দুটো কথা কয়ে নি। কথা কওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন? খামোখা একজন উটকো লোকের সঙ্গে হাঁপড়হাঁটি বকে মরার সময় আমার নেই। আহা, চটে যাচ্ছেন কেন? ষষ্ঠীচরণ যে আপনার কাছে 5,000 টাকা পায়, আর সুদ সমেত সেই 5,000 যে 50,000 দাঁড়িয়ে যেতে বসেছে, আর পচা গুন্ডা যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিয়ে প্রতি মাসে অন্যায্য টাকা আদায় করছে, সে তো আর আমার অজানা নয়। দাঁড়ান মশাই, দাঁড়ান। এসব গুচ্ছ কথা আপনি জানলেন কি করে? মেয়ের বিয়ের সময় মোটে 5,000 টাকা ষষ্ঠীচরণের কাছে ধার নিয়েছিলাম। তখন কি আর জানতুম যে ওই 5,000-এর ফেরে আমার ঘটি বাটি চাটি হবার জোগাড় হবে? ঠিকই বলেছেন মশাই, আমার খিদে হচ্ছে না, ঘুম উধাও, কোষ্ঠ পরিষ্কার হওয়ার লক্ষণই নেই। শুধু কি তাই হরিপদ বাবু, গণক ঠাকুর সদানন্দ সরখেল যে শনি দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি একখানা নীলা ধারণ করিয়েছিলেন, তারও কিস্তি টানতে গিয়ে আপনি কি কম নাকাল হচ্ছেন? সদানন্দ আমার ভয় দেখিয়ে রেখেছে যে কিস্তি ঠিকঠাক না দিলে মহা ক্ষতির অভিশাপ লাগবে। তার উপর ধরুন, আপনার বাড়ির পাশেই মহাকালী ব্যায়ামাগারের আখড়া, তারা জোর করে আপনার জমির 2.5 ফুট বাই 60 ফুট দখল করে বসে আছে। আর আপনি প্রতিবাদ করলেই তেড়ে আসছে, এও তো সবাই জানে কি না? আশ্চর্য মশাই, আমি আপনাকে না চিনলেও আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন। তা মশাই, এত সব জানলেন কি করে? আপনি কি শত্রুপক্ষের লোক? ছি ছি, হরিপদ বাবু, এরকম অন্যায় সন্দেহ আপনার হলো কি করে? আপনার ভালো চাই বলেই না আর 5টা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি। আপনার গিন্নির বাঁ হাঁটুর বাত আর অম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধের পিছনে আপনার যে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, সে খবর জানি বলেই না আপনার দুঃখে দুঃখিত হয়ে না এসে থাকতে পারলাম না। কিছু মনে করবেন না মশাই, আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্দ ছিল। এখন বুঝতে পারছি আপনি তেমন খারাপ লোক নন। নই তো। এই যে গেল সপ্তাহে আপনি অফিসের লেজারে একটা 40,000 টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিয়ে দিয়েছিলেন। তার জন্য গণেশবাবু কি অপমানটাই না আপনাকে করলেন। ইডিয়েট, গুড ফর নাথিং, অপদার্থ, মিসফিট,
নন কমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন? তার ওপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙ্গায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আপনি ভালোই জানেন পায়রাডাঙ্গায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার। ও মশাই, আপনি নির্ঘাত অন্তর্যামী। এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাক হচ্ছি। সত্যি মশাই, গণেশ বাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না। এই তো গত ইয়ার এন্ডিং এ গণেশ বাবুর মান বাঁচাতে পর পর 4 দিন অফিসের সময় পার করেও 2-3 ঘন্টা করে বেশি খেটে তার কাজ তুলে দিয়েছি। এই কি তার প্রতিদান? আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয়। সেদিন জামাই ষষ্ঠীর নেমন্তন্ন যাব বলে একটু তাড়াহুড়ো ছিল। বিকেল 6:26 ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে সামান্য একটু ভুল হয়ে গিয়েছিল। সেই কথাই তো বলছি। তারপর ধরুন এপ্রিলের 23 তারিখে সন্ধে 7:10 রথতলার মোড়ে কি কাণ্ডটা হলো! কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল বলুন তো? সে কি মশাই, এত বড় ঘটনাটা ভুলে মেরে দিলেন? আপনার তো এখনো ভীমরতি ধরার বয়স হয়নি, মাত্র 42 বছর 3 মাস। এর মধ্যেই স্মৃতিবিভ্রম তো ভালো কথা নয়। অবশ্য জলাতঙ্কের ইঞ্জেকশন নিলে অনেক সময় শরীরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ হয়, তাতে স্মৃতিবিভ্রম হওয়াও বিচিত্র নয়। আমি যে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়েছিলাম এই খবরও আপনি জানেন দেখছি। না, আমার আরো অবাক হওয়ার উপায় নেই মশাই। ইতিমধ্যে অবাক হওয়ার অপটিমামে পৌঁছে গেছি। আহা, অবাক হওয়ার দরকারটাই বা কি আপনার? এপ্রিলের 23 তারিখে সন্ধে 7:10 রথতলার মোড় দিয়ে আসার সময় আপনি যে দূরে শ্যামাদাস মিত্তিরকে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে শ্যামাদাস, ওহে শ্যামাদাস বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন, তা কি আপনার মনে নেই? দোষটা কিন্তু শ্যামাদাসেরই, বুঝলেন মশাই। গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাবে বলে আমার কাছে দূরবীনটা ধার চেয়েছিল। দূরবীনটা আমার ঠাকুরদার, সাবেক জিনিস, একটা স্মৃতিচিহ্নও বটে। কিন্তু শ্যামাদাস এখন এমন বেয়াক্কেলে যে দূরবীনটা 6 মাসের মধ্যে ফেরত দিল না। চাইলেই বলে দেব, দিচ্ছি। তারপর শুনলুম তার বড় শালা নাকি দূরবীনটা তার কাছ থেকে নিয়ে গেছে দক্ষিণ ভারত বেড়াতে যাবে বলে। বলুন তো, টেনশন হওয়ার কথা নয়? তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিলুম। আর তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরের লেজ মারিয়ে ফেললেন, আর কুকুরটাও ঘ্যাঁক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল। ওহ, সে একটা দুঃস্বপ্নের মতো ঘটনাই বটে। তবে আপনি যে অন্তর্যামী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। এসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগরা ছাড়া কেউ জানে না। কুকুরের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রণা হলো পেটে অতগুলো ইঞ্জেকশন নেওয়া। সে কি অসহ্য অবস্থা, তা কহতব্য নয়। না হরিপদ বাবু, আপনি নবু বাবুর কথা ভুলে যাচ্ছেন। আপনার দুর্ভোগের জন্য নবু বাবুর অবদানের কথাটাও একটু ভাবুন। সেবার অ্যানুয়াল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে 22 পেয়েছিল। নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন। অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম। গজাকে অঙ্ক শেখানোর জন্য আপনাকে নবুবাবু মাসে 700 টাকা দিতেন। তা দেবেন নাই বা কেন? নবুবাবুর টাকার লেখাজোখা নেই, আর গজাও তার একমাত্র ছেলে। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে 11 পেল এবং অ্যানুয়ালে পেয়েছিল মাত্র 3। এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনই, তার উপর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন। অভিযোগ ছিল আপনি ইচ্ছে করেই গজাকে ভুলভাল শিখিয়েছেন। তাছাড়া তার গোয়ালে আগুন লাগানোর অভিযোগে 1 দফা।
তার বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আর এক দফা, তার বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন। পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানায় লকআপে এক রাত্রি আটকেও রাখে, ঠিক কি না? আর বলবেন না মশাই, আমার দোষ কি বলুন? গজা বেশিরভাগ দিনই অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়তো বা পেট ব্যথা বলে আমাকে বিদায় করে দিত। নবুবাবুকে বলেও লাভ হতো না, বলতেন ছেলে মানুষ, ওরকম তো একটু করবেই, ওই ফাঁকে ফাঁকে একটু শিখিয়ে দেবেন। কি কুক্ষণে যে গজাকে পড়াতে রাজি হয়েছিলুম কে জানে। নবুবাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন। সম্প্রতি তিনি আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্য তৈরি হচ্ছেন বলে শুনেছি। ওরে বাবা, তাই তো বলছি, আপনি কেমন আছেন সেটা জানা বড় দরকার। যে আজ্ঞে, ভেবেচিন্তে মনে হচ্ছে আমি বিশেষ ভালো নেই। আমার ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না, বুক দূর দূর করে, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে। আহা, তার জন্য চিন্তা কি হরিপদ বাবু, আমি তো আছি। আপনি আছেন? কিন্তু কিভাবে আছেন? আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল, বলেই তো হিমালয় পাহাড়ি বাবার কাছে ছুটে গিয়েছিলাম। বলেন কি, আমার জন্যে আপনি হিমালয় ধাওয়া করেছিলেন? আপনি তো অতি মহৎ মানুষ মশাই, কিন্তু আমি তো আপনাকে চিনিও না। তাতে কি, আমার চেনা অচেনা ভেদ নেই। আপনার দুঃখের কথা পাহাড়ি বাবার শ্রীচরণে নিবেদন করতেই উনি টানা 5 বছরের ধ্যান সমাধি থেকে জেগে উঠে খুব চিন্তিত মুখে বললেন, তাই তো, হরিপদর সময়টা তো বিশেষ ভালো যাচ্ছে না, এর একটা বিহিত তো করতেই হয়। বলেন কি মশাই? তবে আর বলছি কি, পাহাড়ি বাবার মহিমা তো জানেন না, সাক্ষাৎ শিব স্বয়ম্ভ। তিনি প্রসন্ন হলে আর চিন্তা কিসের? তা তিনি সব শুনে টুনে আপনার ওপর প্রসন্ন হয়ে এই এক্সট্রা স্পেশাল বগলামুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে কাঁচা দুধ, দই আর গঙ্গা জলে শোধন করে ধারণ করবেন। দেখবেন সব গ্রহ বৈকল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ। আপনি তো বড় পরোপকারী মানুষ মশাই, আর লজ্জা দেবেন না, মানুষের জন্য আর কতটুকুই বা করতে পারি। যাই হোক, প্রণামী বাবদ সামান্য 5,000 টাকা ফেলে দিলেই হবে। হ্যাঁ, আগে হ্যাঁ। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প কবচ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।